বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন মোহাম্মদ নাশিদ আলম, সাবেক আহ্বায়ক সদস্য, যুবদল, ঢাকা মহানগর উত্তর, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম কনক, কেন্দ্রীয় সদস্য, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করব, তবে তার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরতে চাই দর্শকদের উদ্দেশ্যে। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বিএনপি একেবারেই সন্তুষ্ট নয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দলটির 7 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন তাদের দেননি। তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। মির্জা ফখরুল বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের উদ্বেগের বিষয়গুলো তাকে জানিয়েছি, যার মধ্যে প্রধান ছিল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা, তাতে আমরা বিশ্বাস করি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। এরপর যে তথ্যটি তা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে প্রতিশ্রুতি সেই অনুযায়ী চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের অর্থাৎ 2026-এর জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যে যাই বলুক না কেন অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের জুনের পরে সাধারণ নির্বাচনে যাবে না। আইন উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার বিএনপির মতামত অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। বৈঠক নিয়ে বিএনপির অসন্তোষ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, এই বৈঠকে খোলামেলা আলোচনা চলাকালে উনাদের অর্থাৎ বিএনপির প্রতিনিধি দলের সদস্যদের হ্যাপি মনে হয়েছে। অনেক বিষয়ে তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন এবং তারা সন্তুষ্ট বলেই মনে হয়েছে। এরপর যে তথ্যটি তা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে। এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। ঢাকায় সফররত আমেরিকান কূটনীতিকদের সঙ্গে বৈঠকও করেছেন তারা। আমরা যদি দেখি যে কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পরবর্তীতে ব্রিটেনের কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন এনসিপির কয়েকজন কূটনীতিকদের সঙ্গে। বৈঠকে কি আলোচনা হলো এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সংস্কার বিষয়ে আমরা যে প্রস্তাবনাগুলো সংস্কার কমিশনে দিয়েছি সেগুলোর কথা বলেছি। আমরা বলেছি আমরা 3টি দাবির কথা, সংস্কার, বিচার ও গণপরিষদ নির্বাচন। আমরা বলেছি যে আমরা এখানে ন্যূনতম সংস্কার নয়, বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য কাজ করছি। এই পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আমরা দেখছি প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। মাঠ পর্যায়ে যেসব জায়গায় চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নীরব ভূমিকা পালন করছে। এবং সবশেষ আরেকটি তথ্য তা হচ্ছে, আগামী ডিসেম্বরের নির্বাচনের লক্ষ্য ধরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রাক প্রস্তুতিমূলক কাজগুলো গুছিয়ে জুন জুলাইয়ের মধ্যে কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে। আর আগামী অক্টোবরে আগে রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এইসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, দলগুলোর সঙ্গে মতবিনিময় আগস্ট সেপ্টেম্বর বা সম্ভব হলে তার আগে করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা এখনো ঠিক হয়নি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী ডিসেম্বর থেকে 26 সালের জুনের মধ্যে নির্বাচন হবে। ইসিও বলে আসছে সরকার ঘোষিত এই সময় অনুযায়ী আর্লিয়েস্ট টাইম বা ডিসেম্বরকে ধরে তারা প্রস্তুতি নিচ্ছে। আনোয়ারুল ইসলাম বলেন, আগামী 3 মাসের মধ্যে প্রাক প্রস্তুতিমূলক কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। তারা আশা করছেন আগামী জুন জুলাইয়ের দিকে মুদ্রিত কর্মপরিকল্পনা, যেটি নির্বাচনের আগে ইসি প্রকাশ করে, সেটা ছাপা হবে। এই ছিল কিছু তথ্য আমি তুলে ধরলাম। আমি একটু আসি মোহাম্মদ নাশিদ আলম আপনার কাছে। যে বিষয়টি নিয়ে আমরা যা দেখলাম, প্রধান উপদেষ্টার সাথে বিএনপি বৈঠক করলো এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে বিএনপি একেবারে সন্তুষ্ট নয়, কারণ কোনো নির্দিষ্ট রোড ম্যাপ আসলে সরকারের পক্ষ থেকে এখনো দেয়া হয়নি। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, এমনটা তিনি বলছেন। এবং রোড ম্যাপ চাচ্ছে বিএনপি। এই যে নির্বাচনী রোড ম্যাপের জন্য যদি বলি, অনেকগুলো সংস্কার কমিশন করলো সরকার, অন্তর্বর্তী সরকার,
এবং এছাড়াও আরো নানা রকমের কার্যক্রম করছে। নির্বাচনী রোডম্যাপের যে বিষয়টি এটি কিন্তু অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে। এর জন্য কি অন্তর্বর্তীকালীন সরকার একটি আলাদা করে কোনো ব্যবস্থা নিতে পারতো না, অথবা এখনো কি নেওয়া যায় না? আপনি কিভাবে দেখেন বিষয়টি? ধন্যবাদ আশফাক ভাই আপনাকে আমাকে আলোচনার সুযোগ দেওয়ার জন্য। পাশাপাশি আমি স্বাগতম জানাই আমাদের তরুণ দল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক ভাইকে। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমার দল বাংলাদেশ জাতীয় যুব দলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে বিএনপি আপনার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে, যেটা আজকে টক অফ দ্য কান্ট্রি, যে বিএনপি মোটের সন্তুষ্ট নয়। আর আপনি যে প্রশ্ন করেছেন যে নির্বাচনী রোডম্যাপ, আসলে ধরেন আমি প্রথমে একটু এই নির্বাচন নিয়ে ধরেন যে একটা মিডিয়া ট্রায়াল চলতেছে যে বিএনপির বিরুদ্ধে। আমরা তো আসলে অ্যাজ এ ডেমোক্রেটিক পার্টি আমাদের কাজটা কি? জনগণের ম্যান্ডেট। বাংলাদেশে জনগণের ম্যান্ডেটের একমাত্র পন্থাই তো প্রত্যক্ষ নির্বাচন। যা আমি যে এই 15 বছর এই দানব সম সরকারের বিরুদ্ধে জনগণের পক্ষ হয়ে লড়ে গেলাম, পাশাপাশি দেশ সংস্কারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন দফা বিভিন্ন প্রস্তাবনা আনলাম, পাশাপাশি নির্বাচনের জন্য আমরা দল পুনর্গঠনের জন্য কাজ করে গেলাম। এখন একটা বাংলাদেশে নির্বাচনের জন্য আমি মনে করি সবচেয়ে উপযোগী সময়, মানুষের অংশগ্রহণমূলক ভোট দেওয়ার জন্য যেই পরিবেশ দরকার, আমি মনে করি এখন সেই পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তাহলে বিএনপি হিসাবে এবং আমি একজন সাধারণ ভোটার হিসাবে আমি কেন নির্বাচনটা চাইবো না? এবং এই নির্বাচনটা তো আমাকে জানাইতে হবে, আমাকে জানতে হবে, বুঝতে হবে যে কোন সময়ের মধ্যে নির্বাচনটা দরকার, কোন সময় আমাকে নির্বাচনটা দিচ্ছে। সেই জন্য আমার তো কিছু প্রাক প্রস্তুতি আছে, আমাকে তো এটা জানতে হবে। আর এটা জানার জন্য তো আমার নিশ্চয়ই একজন পার্টি হিসাবে বিএনপির অধিকারটা আছে। যে সময়টা ইতিমধ্যে এই ইন্টারিম গভর্নমেন্ট পার করছে, এই সময় কিন্তু খুবই যথেষ্ট ছিল নির্বাচনের জন্য, নির্বাচনী রোডম্যাপের জন্য। আমরা কিন্তু আসলে সুনির্দিষ্টভাবে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তারা শুধু বলতেছে এখন একটা টাইম ফ্রেমের মধ্যে আনছে যে ডিসেম্বর থেকে জুলাইয়ের মধ্যে, 25 জুলাইয়ের মধ্যে। তো টাইম ফ্রেমের মধ্যে যদি আপনি আনতেই পারেন, সেটা কেন একটা নির্দিষ্ট ডেটের মধ্যে আসতেছে না? আমরা তো বলতেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, এটা আমাদের চাওয়া, আমরা চাইতেই পারি। এখন উপদেষ্টা বলতেই পারে যে না, আমরা এটা ডিসেম্বরে 25 জুলাই করব, অথবা বলতে পারে আমরা ফেব্রুয়ারিতে করব, অথবা বলতে আমরা জানুয়ারিতে করব। এইটা তো আমরা চাইতেই পারি। সেই চাওয়াটা নিশ্চয়ই আমাদের যৌক্তিক বলে আমি মনে করি। জি, নাশিদ আলম। জি, আপনাকে ধন্যবাদ। রফিকুল ইসলাম কনক, আমি একটু আপনার কাছে আসি। আমরা যদি দেখি বিএনপি নির্বাচন চাইছে, বাম দলগুলো নির্বাচন চাইছে, ইভেন জামাত ইসলামও নির্বাচনের কথা বলছে। জামাত ইসলামের আমির শফিকুর রহমান আজকেই বলেছেন যে আগামী নির্বাচনের জন্য 2026 সালের জুন পর্যন্ত অপেক্ষা করলে বর্ষা, বিভিন্ন ধরনের ঝড় ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তৈরি হতে পারে, তাই আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামাত ইসলামী। নির্বাচন কমিশন বলছে যে তারা ডিসেম্বর ধরে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। উপদেষ্টারা বলছেন, আসিফ নজরুল বললেন যে তারাও ডিসেম্বর ধরেই একরকম প্রস্তুতি নিচ্ছে, অথবা প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে না হলে জুন ধরে। এখানে সবাই নির্বাচনের কথা বলছে, সেই ক্ষেত্রে তাহলে আসলে আপনাদের সাথে কারা রইল এই ক্ষেত্রে, যে নির্বাচন এখন চাই না, অথবা সংস্কার আরো বেশি অন্যান্য কাজকর্ম করে তারপরে নির্বাচন, এই জায়গাতে আপনাদের সাথে কারা থাকছে তাহলে? ধন্যবাদ আশফাক আহমেদ, আপনাকে আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক নিশাদ ভাইকে। আসলে দেখেন, এখানে মূল যে কনফ্লিক্ট, যে বিষয়টা নির্বাচন, আপনাকে ফিরে যেতে হবে সেই 24 সালের নির্বাচনে। 24-এর নির্বাচনের সময় বিএনপি কিন্তু নির্বাচন বয়কট করেছিল, বর্জন করেছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন বয়কট করেছিল এবং বর্জন করেছিল। এখন আমরা আছি নির্বাচন। আসলে তিনি বলছেন একজন সাধারণ ভোটার হিসেবে আমি নির্বাচন চাই। বাংলাদেশের বর্তমান বিদ্যমান এই অবস্থায় বাংলাদেশের কোন জনগণ কি নির্বাচন চায়? আমার মনে হয় কোন জনগণ নির্বাচন চায় না, কারণ তারা এখন খুব ভালো একটা পর্যায়ে আছে, এবং এখন বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থাটা পূর্বের চেয়ে এখন অনেক ভালো আছে। সেটা শুধু 2-1টা আইটেম বাদে, দ্রব্যমূল্য হতে শুরু করে সব আইটেমের দিক থেকে। এখন দেখেন, মূল বিষয়টা যে নির্বাচন, আমি আসি নির্বাচনে ভাইয়ের কাছে। এই যে জুলাই আন্দোলনটা হলো, বা তাদের
2018-র পর থেকে তাদের যে লোকগুলা মারা গেল, জীবনকে বিলিয়ে দিল, এই সবাই কি শুধু নির্বাচনের জন্য তাদের জীবন বিলিয়ে দিয়েছে? আমার মনে হয় কখনোই নয়। তারা এরপরে নির্বাচনের বিষয় আসলে আমি আর একটা বিষয় আসি, যেটা হলো বিচার। বিচার এবং সংস্কার। বিচার বলতে কি বুঝি? আমরা কি শুধু আবু সাঈদের হত্যার বিচার চেয়েছি? সমস্ত এই ফ্যাসিস্ট খুনি হাসিনা আওয়ামী লীগের আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, আমরা প্রত্যেকটার সুষ্ঠু বিচার চাই। এখানে তাদের যে একজন সিনিয়র নেতা, তাদের জ্যেষ্ঠ নেতা ইলিয়াস আলীর হত্যাকাণ্ডের কি বিচার তারা চেয়েছে? অথবা বিএনপি যে এতগুলো কর্মী, তাদের এতগুলো নেতাকর্মী যে তাদের জীবন বিলিয়ে দিয়েছে, তাদের বিচার কি তারা চেয়েছে? একটা বিচার, এই বিচার কার্যটা হতে কতদিন সময় লাগে, এই সময়টা কি তারা সরকারকে দিয়েছে? আমার মনে হয় তারা এই রফিকুল ইসলাম সময় কনক, বিচার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এতগুলো বিচার আপনি যে কথাগুলো বলছেন, বিগত সরকারের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং অন্যান্য যে বিচার তো একটি চলমান প্রক্রিয়া, সেটি চলবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু সেই জন্য নির্বাচন কি থেমে থাকবে? এই প্রশ্ন তো বারবারই উঠছে। দেখুন, আপনাকে আমি একটা বিষয় বলি, নির্বাচন আমরাও চাই, কিন্তু সেই নির্বাচনটা আগে বিচার সংস্কার, তারপরে নির্বাচন। আমরা তো বলিনি যে নির্বাচন চাই না, আমরাও নির্বাচন চাই। দেশের মানুষ যদি নির্বাচন চায়, সেই নির্বাচনটা আপনাকে বুঝতে হবে। দেশের মানুষ নির্বাচন চায়, ঠিক আছে। কখন চায় নির্বাচন? দেশের মানুষ আগে চায় সংস্কার হোক রাষ্ট্রের, আমূলিক পরিবর্তন হোক। যেই সংস্কারগুলো না হলে দেশের নির্বাচন যে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেটাই মানুষ বুঝতে পারবে না। এই যে নির্বাচনটা সুষ্ঠু হবে কোথায়? বর্তমানে তো আমরা দেখতে পাচ্ছি বিএনপি বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি করতেছে, এনসিপির বিভিন্ন নেতাকর্মীদের উপরে তারা ইতিমধ্যে বিশৃঙ্খলা তৈরি করতেছে। কোনো জায়গা থেকে তাদের প্রোগ্রামে সাউন্ডবক্স চুরি করে নিয়ে যাচ্ছে, ছিনতাই করে নিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় এনসিপির নেতা সংগঠকদের বা নেতাকর্মীদের উপরে তারা হামলা করতেছে এবং বিভিন্ন জায়গায় তাদের আধিপত্য বিস্তার করতেছে। তাহলে বিএনপি যে কোন নির্বাচন করবে আর তারা কোন নির্বাচনের পরে তারা কনক, আমি একটু যোগ করি আপনার সাথে। আপনি যে কথাটি বলছেন আমি একটু যোগ করি। নাহিদ ইসলাম তিনি বলেছেন যে প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। আমরা দেখছি প্রশাসন বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, মাঠ পর্যায়ে যেসব জায়গায় চাঁদাবাজি চলছে, আপনি যেগুলো বলছেন আমি সেই কথাগুলোই বলছি। নাহিদ ইসলাম একই কথা বলেছেন, সেই জায়গায় প্রশাসন আসলে নীরব ভূমিকা পালন করছে। এখন এখানে একটি প্রশ্ন আছে, নাহিদ ইসলাম কিছুদিন আগে উপদেষ্টা ছিলেন, তিনি নিজেই এই সরকারের অংশ ছিলেন, এবং যদি দেখি যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম এখন উপদেষ্টা, তারা উপদেষ্টা থাকার পরে, সরকারের অংশ থাকার পরে, সরকারের সাথে আপনাদের একটি সুসম্পর্ক থাকার পরে, তারপরেও প্রশাসন বিভিন্ন জায়গায় বিএনপির হয়ে কিভাবে কাজ করছে, বিষয়টা যদি একটু বলতেন রফিকুল ইসলাম কনক। আমি আপনাকে এখানে কিছু ক্লিয়ার করি। ছাত্র জনতার অভ্যুত্থানের পরে ছাত্রদের মধ্যে থেকে 3 জনকে তারা উপদেষ্টা হিসেবে নিয়েছে। এর মানে এই নয় যে তাদের সাথে এনসিপির সাথে সরকারি দল হয়ে গেল বা এনসিপির সাথে তাদের সাথে যুক্ত। তারা ছাত্রদের প্রতিনিধিত্ব করতেছে, ঠিক আছে, কিন্তু তার মানে এটা না। এখন বড় কথা হলো, আপনি দেখতে পারবেন প্রশাসন কি কোনো জায়গায় দেখেছেন যে এনসিপির কে সহায়তা করেছে? প্রশাসন বিএনপি কে সহায়তা করতেছে, এটা প্রমাণিত। পরশুদিনের রূপনগরের ঘটনা একটু দেখেন, উল্লেখযোগ্যভাবে বিভিন্ন জায়গায়, কক্সবাজারে দেখেন, জালকাঠির কাঠালিয়ায় দেখেন। আপনি এরকমের উল্লেখ করে দেখালে গাজীপুর হতে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এনসিপির নেতাকর্মীদের উপরে বিএনপির যে ইতিমধ্যে তাদের যে অভ্যাস, পুরনো অভ্যাস, সেটা আবার তারা বহিঃপ্রকাশ করতেছে। এটা হলো মূল লক্ষ্য। আর নির্বাচনের বিষয়ে আমি একটা কথা বললাম, মির্জা ফখরুল ইসলাম তাদের ডেডলাইন দিতে হবে। এখন দেখেন, আপনাকে নির্বাচন বিষয়ে একটা এখানে কথা তুলে ধরি। নির্বাচন কখনো আপনাকে যদি আশফাক আহমেদ আমি জিজ্ঞাসা করি, বা এই নিশাত ভাইকে যদি জিজ্ঞাসা করি, বা মির্জা ফখরুল ইসলামকে আমি যদি জিজ্ঞাসা করি, তিনি যদি প্রধান উপদেষ্টার ওই দায়িত্বে থাকতেন, তিনি কি নির্দিষ্ট একটি ডেট দিতে পারতেন? আর তিনি যদি একটি নির্দিষ্ট ডেট দিয়ে দিতেন, তাহলে অন্য অন্য দলগুলো কি মনে করতো? তাদের কাছে কি সেই একই জিনিস মনে হতো? সকল দল যে নির্বাচন চাই, কেউ তো বলে নাই যে আমরা ডিসেম্বরে নির্বাচন চাই। তাহলে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাইতে কেন হবে? তারা এইটা বলুক যে আপনারা গঠনমূলক যে সংস্কারটা করা প্রয়োজন, সেই সংস্কারটা করতে যতটুকু সময় লাগে সেই ন্যূনতম সময়টা নিয়ে আপনারা নির্বাচন ব্যবস্থার দিকে এগিয়ে যান। তাহলে আমরা বুঝতে পারতাম যে বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্টকে বিএনপি সহযোগিতা করতেছে, তাদের রাজনৈতিকভাবে তারা সহযোগিতা করতেছে যে ইন্টেরিয়র গভর্নমেন্টকে যে আপনারা একটা ভালো দিকে আগান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে ইন্টেরিয়র গভর্নমেন্টকে, এদেরকে মানে প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট এবং বিভিন্ন জায়গায়
প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। জি তারা একটি বৃহৎ রাজনৈতিক দল, দীর্ঘদিনের রাজনীতি করে আসতেছে। আমরা জানি দীর্ঘদিনে কিভাবে রাজনীতি করেছে, আমরা সেটা জানি। রফিকুল ইসলাম আমরা কনক, আমি আসবো আমরা আবার চাই আপনার কাছে। সবাই জি ঐক্যমত পোষণ করি, আমরা কোনো আসলে ভিন্নতা চাই না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি ভিন্নতাই চাচ্ছে। তারা সেই ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনার আমলে যেভাবে এই স্বৈরাচারী মতবাদ যেভাবে অ্যাপ্লাই করেছে, মানবীয় মানুষের উপরে প্রয়োগ করেছে, তদ্রুপ আজকে তারা দেখতে পাচ্ছি তারা 16 বছরে যে ফ্যাসিজম তারা যে তৈরি করেছিল, এই দীর্ঘ 7 মাসে তাদের মধ্যে দেখতেছি তার চেয়েও বেশি ফ্যাসিজম তৈরি হয়ে রফিকুল যাচ্ছে। ইসলাম কনক, তাদের মধ্যে সেই ফ্যাসিস্ট সিস্টেমটা তৈরি হয়ে যাচ্ছে। আপনি আমি যে তা ওই ভাইকে বলতে জি চাই, সমস্ত বিএনপি কর্মকর্তা বলতে চাই, তারা 5ই আগস্টের পরে, যখন অভ্যুত্থান হওয়ার পরে তাদের জ্যেষ্ঠ নেতাকর্মীরা জেল থেকে ছাড়া পাওয়ার পরে এই ছাত্রদেরকে বাহাবা দিয়েছে, ছাত্রদের জন্য মুক্তি পেয়েছে, বিভিন্ন প্রেস মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তারা প্রকাশ করেছে। আজকে তাদেরই মুখ থেকে আবার আমরা শুনতেছি কি অন্য কথা। জি রফিকুল কেন ইসলাম ভাই? কনক, নিশ্চয়ই আপনি আপনার তাহলে প্রশ্নগুলো আপনাদের মুখের কথার আপনার কোনো লাগাম নাই, আপনার কখন কি প্রশ্নগুলোর বলেন মনে থাকে না? উত্তর জানতে চান। আমি একটু মোহাম্মদ নাশিদ আলমের কাছে যাই। আপনি যে প্রশ্নগুলো ছুড়ে দিলেন সেই প্রশ্নের উত্তরগুলো একটু নাশিদ আলমের কাছে জানতে চাই, অথবা যে অভিযোগগুলো করছেন নাশিদ আলম। রফিকুল ইসলাম কনক যে বিষয়গুলো বলছিলেন, আপনি কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা হলো যে নির্বাচনের ব্যাপারটা হয়েছে কি, নির্বাচনের ব্যাপার তো আসলে যে আপনি প্রথমে বললেন না যে প্রশ্ন কমন পড়ে না, এনসিপির তো প্রশ্ন কমন পড়ে না। কেন পড়ে নাই? এই নতুন দল নিবন্ধনের শেষ তারিখ এই মাসের 20 তারিখ। ওনারা এটা 2 মাস আরো বর্ধিত করার জন্য আবেদন করেছে, যে আরো 2 মাস বর্ধিত করা হোক। একটা নতুন দল নিবন্ধনের যতগুলো ক্রাইটেরিয়া দরকার, অনেক কিছু ওনাদের এখনো পূরণ হওয়ার মতো ক্যাপাসিটি হয় না। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো যে বিএনপি এমন একটা দল, আপনি বিএনপি কে ধরেন বাংলাদেশের 300টা আসনের যে কোনো আসনে ধরেন আওয়ামী অধিষ্ঠিত একটা আসনে যান, যে ওখানকার রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করবেন যে এইখানে আগামী ইলেকশনে বিএনপির প্রার্থী কে কে, এবং সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থীকে একজন রিক্সাওয়ালা বলে দিতে পারেন। আমি কনক ভাইকে, উনি ওনার এই 300 আসনের মধ্যে উনি 10-15 জনের নাম বলতে পারবে কিনা আমার তো এটা সন্দেহ আছে, যারা নির্বাচন করার মতো যোগ্যতা তারা রাখে এবং তাদের সেই ক্রাইটেরিয়া তাদের আছে এবং সকল ধরনের ক্যাপাসিটি তাদের আছে। মূল বিষয় হলো যে নির্বাচন প্রশ্নে তাদের কমেন্ট পড়ে না, এটা হলো মূল বিষয়। আর একটা বিষয় হলো চাঁদাবাজির বিষয়, যেটা চমৎকার কথা। চাঁদাবাজির বিষয় যেটা বলতে চাই, চাঁদাবাজি তো এটা একটা সিস্টেমের ভেতরের দুর্বলতা। এটা ধরেন সকল সময়ে ছিল, কিন্তু সেটা বিগত সময় অনেক বেশি ছিল, সেটা আমরা সবাই জানি। সেগুলো নিয়ে পুরানো বিতর্কে আসলে যাইতে যাচ্ছে না। চাঁদাবাজির যে বৃহৎ রাজনৈতিক দল, আমরা একটি জনমুখী রাজনৈতিক দল, আমাদের এখানে কর্মী যেমন আছে তার থেকে অনেক বেশি সমর্থক আছে। আর বিভিন্ন সময় এসব দলে ধরেন সুবিধাবাদী লোকও প্রবেশ করে, এটা নির্দ্বিধায় আমরা স্বীকার। আপনি এর ভিতরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক বক্তব্য দেখেছেন, যে উনি যে বক্তব্যটা বলেছেন এবং আমরাও সবসময় সেটা আমরা ধারণ করি, যে বিএনপি কোন নেতাকর্মী, কোন পর্যায়ের নেতাকর্মী যদি কোনো অন্যায় করে, সেটা যদি সামনে আসে, বিএনপি একমাত্র দল সেই দায় আমরা স্বীকার করি এবং তার ব্যাপারে আমরা ইনিশিয়েটিভ নিই। এবং ইতোমধ্যে আমাদের কয়েক হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিভিন্ন পর্যায়ে, তৃণমূল থেকে উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কার, শোকজ, মানে কয়েক হাজার দেওয়া হয়েছে। আপনি চাঁদাবাজির যে প্রশ্ন ধরেন আমাদেরকে বলেন, আমরা পত্র পত্রিকায় কি পাইলাম, ধরেন যে 400 কোটি টাকা কমিশন বাণিজ্য জড়িত থাকার অভিযোগ নতুন দলের। চট্টগ্রামে চাঁদাবাজির সময় ধরা জাতীয় নাগরিক কমিটির 2 সদস্য পিটিয়ে পুলিশে দিল জনতা। নাগরিক কমিটির নেতা পরিচয় আমেরিকা প্রবাসীর কাছে চাঁদা দাবির অভিযোগ। কয়রাই এনসিপির কমিটি নেই তবুও ইফতারের নামে চাঁদাবাজির অভিযোগ। পিরোজপুর হামলা ছিনতাইয়ের মামলায় নাগরিক কমিটির প্রতিনিধি সহ গ্রেপ্তার 2। সমন্বয়ক সহায়তা রশিদে চাঁদাবাজি যুবক আটক। এরকম অনেক পত্রিকার নিউজ আমি আপনাকে বলতেছি। আমরা আসলে বিভাজনের কথা বলতে চাই। একটা দল এখন এনসিপি একটা নতুন দল, এবং স্বাভাবিক এখন হলো সবচেয়ে মানে ভারী শব্দ বাংলাদেশে হলো আমি সমন্বয় এখন এনসিপি হয়ে গেছে, কিন্তু সমন্বয় পরিচয়টা তারা দেয়। তাদের তৃণমূল নেতা কর্মীরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার সময় পরিচয়টা দেয় যে আমি সমন্বয়ক ছিলাম আর কি, আমি এখন এনসিপিতে আছি। তো বিষয় হচ্ছে যে আমরাও জানি যে তাদের ভিতরে কিছু দুষ্কৃতিকারী ঢুকছে, তাদের লোকজন যে ভুল করতেছে না তা না, সেই দায় তারা কতটুকু নিচ্ছে। আমরা কিন্তু দায় নিচ্ছি। অনেক জায়গায় দেখা যাচ্ছে যে পরবর্তী প্রমাণ হচ্ছে না এর সাথে বিএনপির কোন নেতাকর্মী জড়িত না, এইগুলোও আছে, এগুলো দেখা যাচ্ছে। আমরা বিভাজনের প্রশ্ন থেকে যত বেশি সরে আসতে পারবো। আমার কথা হচ্ছে জনগণ নির্বাচন চায় না, খুবই ভালো কথা। আমরা 14 নির্বাচন দেখেছি, 14 নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই। সেই নির্বাচনটা কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে, মানুষ কত পার্সেন্ট ভোট দিয়েছে আমরা জানি তো।
বিএনপি যখন যায় না এবং জনগণ যখন বুঝতে পেরেছে যে এই ভোটটা গ্রহণযোগ্য হবে না, এবং এই ভোটে আমার যে ম্যান্ডেট, আমি যাকে চাই আমার 5 বছরের আগামীর প্রতিনিধিত্ব করার জন্য, তাকে আমি পাচ্ছি না, তারা কিন্তু ভোটটা দেয় নাই। প্রায় 150-র উপরে আপনার আসনে ভোটই হয় না। যেগুলোতে সেগুলোতে ভোটের পার্সেন্টেজ কত ছিল আপনি দেখেন। রাশিদ আলম, আমাকে একটু বিরতি নিতে হবে, যদি আমাকে একটু অনুমতি দিতেন আমি বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আলোচনা চালিয়ে আমি শেষ করে ফেলবো ভাই, আমি শেষ করে ফেলবো। জি। আপনার তারপরে দেখেন যে 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন বিএনপি যায় নাই, কয় পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে? আমার কথা হচ্ছে কেন ভাই 18 সালে তো গেছেন আপনারা, নির্বাচনে 18তে যান নাই আপনারা? হ্যাঁ, আমরা নির্বাচনে গিয়েছি। কেন গিয়েছি সেটার ব্যাখ্যা আপনি চাইলে আমি দিব, সময় দিলে আমি জি। রাশিদ আলম এবং রফিকুল ইসলাম কনক, আমাকে একটু বিরতি নিতে হবে, বিরতি থেকে ফিরে এই বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আমাকে একটু বিরতি নিতে দেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে জন্য অতিথি আছে। আমি বিরতির পর একটু রফিকুল ইসলাম কনক আপনার কাছে আসি, নাশিদ আলম আপনার কাছে আসবো এরপরে আমি একই রকম বিষয় নিয়ে। রফিকুল ইসলাম কনক, আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, বিভিন্ন কথা নাশিদ আলম বলছিলেন, বেশ কিছু অভিযোগও তুলে ধরেছেন নাগরিক পার্টি এবং আপনাদের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের বিরুদ্ধে। সেই বিষয়টি তো আছে, আমি একটু যোগ করি। আপনি যে বিষয়টি আলোচনা হচ্ছিল, নাহিদ ইসলাম বলেছেন, আমরা বলেছি আমরা ন্যূনতম সংস্কার নয় বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য কাজ করছি। এই পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে বলেছেন তিনি। বিষয় হচ্ছে নির্বাচন করবেন কিনা সেটা তো নিশ্চয়ই সেটি পরবর্তী বিষয়। আপনাদের নিবন্ধন কত দূর, এই বিষয়টি নাশিদ আলম বলছিলেন। আপনাদের নিবন্ধনের অবস্থা 20 তারিখ পর্যন্ত সময়। জি, 20 এপ্রিল। রফিকুল ইসলাম, দেখুন ইতিমধ্যে অলরেডি, জি ধন্যবাদ আপনাকে। দেখুন ইতিমধ্যে নিবন্ধনের জন্য যে কার্যক্রমগুলো, এটা আমাদের ইন্টারনালি আমাদের কাজ এগিয়ে নিয়েছি আমরা ইনশাল্লাহ ইতিমধ্যে। আর যেটা বলেছে যে নিবন্ধন পাওয়ার জন্য যা যা করণীয় অলরেডি আমাদের হয়ে গেছে, আপনার অচিরেই তা জানতে পারবেন। ভাই ভাই হ্যাঁ ঠিক আছে, আপনি বলছেন যেটা ঠিক আছে। আবেদনের সময় অবশ্যই আমরা বাড়াতে বলেছি 2 মাস। এমনও তো হতে পারে আমরা এই মাসের ভিতরে শেষ করতে পারি। না, কিন্তু আমি একটু বলি, জি আবেদন করতেই পারেন অবশ্যই অবশ্যই রফিকুল ইসলাম কোন, কিন্তু এই জায়গায় জি অবশ্যই আমি একটু প্রশ্নটা রাখি। কর্মীরা বিভিন্ন জায়গায় অভিযোগ, আমি আপনাকে বলি, এই বর্তমান অবস্থায় একজন এনসিপির নেতাকে বা একজন এনসিপির কর্মী বা একজন এনসিপির সদস্যকেও আপনি দেখাতে পারবেন না কোথায়ও যে তারা কোনো দুর্নীতির সাথে যুক্ত হয়েছে। এই বানোয়াট মিথ্যা এই কথাগুলো দীর্ঘ ফ্যাসিস্ট সরকার, এখনই হাসিনা সরকারও বলেছে। ঠিক তদ্রুপ আমরা দেখতে পাচ্ছি আপনাদের কাছ থেকেও, আপনাদের সিনিয়র নেতা কর্মীদের কাছ থেকেও আপনার চলে আসতেছে। এখন আমার যেটা মূল বিষয় আসলে একটা আপনাকে না বললেই নয়, যেটা হলো যে বিএনপি যে এনসিপি কে তাদের মূল প্রতিদ্বন্দ্বী ভাবতেছে, এটা অলরেডি প্রকাশিত। কারণ কি, আপনারা ইতিমধ্যে এরই ভিতরে আমাদের 2 মাস হয়েছে, দল গঠন হয়েছে, এর ভিতরেই আপনাদের সহ্য হচ্ছে না। কারণ আপনারা চাঁদাবাজি ওইভাবে খোলামেলা করতে পারতেছেন না। হয়তোবা কোনো জায়গায় এনসিপির নেতাকর্মী থাকার জন্য আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এই জন্য আপনারা কি করতেছেন, এনসিপির উপরে ক্ষিপ্ত হচ্ছেন, যাতে এনসিপির নেতাকর্মীদেরকে দমন নিপীড়ন করতে পারলে আপনাদের চাঁদাবাজির মাত্রাটা আরো বৃদ্ধি পাবে। আর একটা বিষয় হলো, আপনারা উল্লেখযোগ্য ভাবে আমি যদি বলি, আপনারা বিভিন্ন জায়গার মাধ্যমে ওই কি বলে একটা বিবিসি নিউজ থেকে আমি যদি একটা কথা তুলে ধরি, বিবিসি নিউজে কি বলা হয়েছে যে মুখ বদলাইছে কিন্তু চাঁদাবাজি থামেনি। সুতরাং এটা আমাদের কথা না, এটা নিউজ বিবিসির কথা, বিবিসি নিউজের কথা। কে পরিবহন সেক্টর থেকে বিবিসিতে কি বলছে, পরিবহন সেক্টর থেকে চাঁদাবাজি প্রতি মাসে এখনো ঢাকায় দিনে 2 কোটি টাকার অধিক চাঁদাবাজি হচ্ছে। এই টাকাটা কারা নিচ্ছে আমি জানতে চাই, আপনার জনগণ জানতে চাই, আমরা জানতে চাই, সকল দল জানতে চাই। না জানতে চাইবেন কেন? আপনাদের দলে করতেছে, এটা তো প্রকাশিত। কারা করছে বর্তমানে বাংলাদেশের চাঁদাবাজি, কারা করতেছে সবাই জানে বাংলাদেশের মানুষ। আপনারা ভাই আমি একটা কথা বলি, আপনারা এখানে, আমি কোনো প্রতিহিংসা চাই না,
আমি ঐক্য চাই, যেভাবে 5ই আগস্টে ঐক্য ছিল সেই ঐক্যটা চাই। কিন্তু আমি দেখছি বিএনপি ঐক্য চায় না, ঐক্যকে নষ্ট করতে চায়, তারা ঐক্যকে বিনষ্ট করার জন্য মানে উঠে পড়ে লেগেছে। কারণ কি, তাদের নির্বাচন মাথার ভিতরে ঢুকেছে একটাই জিনিস, মাথার ভিতরে যখন কারো মাথা নষ্ট হয় তখন ও কি বলে কোনো ঠিক নাই। তো আপনাদের অসংখ্য নেতাকর্মীর মাথায় সমস্যা হয়ে গেছে, তাদের নির্বাচনের ডেডলাইন ছাড়া আর কোনো কিছু বোঝে না, তারা আর কিছু বোঝে না। কিন্তু 5ই আগস্টের আজকে যদি আপনাকে আমি একটা প্রশ্ন করি, 5ই আগস্টের সময় আপনারা 5ই আগস্টের পূর্বে কেন নির্বাচন চাইলেন না? তার আগে আপনারা বললেন না কেন যে কালকে নির্বাচন দেন? আর যদি গণ অভ্যুত্থান না হতে 29 সালের উপরে আপনারা সালের আগে নির্বাচন চাইতে পারতেন না? আপনারা তো নির্বাচন চাইবেন দূরের কথা, আপনার নেত্রীর যে একটা বালুর ট্রাক সামনে থেকে সেইটা সরানোর মতো ক্যাপাসিটি দীর্ঘ এই যে 14-15 বছর আপনাদের হয় নাই তো ভাই। এখন আপনাদের নির্বাচন স্যার আপনাদের চলে না। আবার আপনাদের এই যে কি বলে মহাসচিব কি বললো, যে যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন না হয় তাহলে দেশের সামাজিক অর্থনৈতিক বিভিন্ন কিছু সমস্যার সম্মুখীন হবেন। ভাই এর কথার মাধ্যমেই কিন্তু বোঝা যায়, তার মানে কি আপনারা সিন্ডিকেট করে বাজারকে বিনষ্ট করবেন, দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন, বৃদ্ধি করার চেষ্টা করবেন, সামাজিকভাবে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করে রাষ্ট্রকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবেন। এটারই বার্তা দিচ্ছেন আপনারা, এখনই উস্কে দিচ্ছেন আপনাদের নেতাকর্মীদের, এটাই বার্তা। আমি স্পষ্ট বার্তায় বলি ভাই, রাজনীতি আপনারাও করতে চান, আমরাও রাজনীতি করতে চাই। রাজনীতি আপনারা দীর্ঘ 40 বছর যাবত করে আসতেছেন, এই স্বাধীনতার পর থেকে 1975 সালের পর থেকে 2025 এখন পর্যন্ত তো আপনারা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত আছেন। তাহলে আপনারা ভোটের মাঠে এনসিপি কে রাজনীতি করতে দেন একটু প্রতিবন্ধকতা ছাড়া, দেখা যাক জনগণ কাদের সাথে আছে। রফিকুল ইসলাম ভোটের মাঠেই খেলা হবে, আমি নির্বাচন হবে, আগে সংস্কার হোক, বিচার হোক, তারপরে গণপরিষদ হোক। আমি একটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। আপনারাও তো 62 দফা সংস্কার চেয়েছিলেন এর আগে, রফিকুল ইসলাম, সেই সংস্কারের কি সময় লাগবে না? সেই সংস্কার থেকে আপনারা পিছু হটে গেলেন। এখন শুধু আপনাদের নির্বাচন ছাড়া আর কোনো কিছুর দরকার নাই। এখন একটাই সংস্কার বাদ, সবকিছু বাদ, দেশের কোনো গভর্নমেন্টের প্রয়োজন নাই, শুধু নির্বাচনের একটা প্রয়োজন। রফিকুল ইসলাম, আমি একটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। এরকমের গণ আন্দোলন আপনারা তো সেই 9 আপনারা আন্দোলন করেছিলেন অক্টোবর মাসে, কই অল্প কয়েকটা গুলির আওয়াজেই তো আপনারা দৌড়ে পালিয়েছিলেন। আমি তো ছিলাম সেদিন কারো ভাই আপনাদের ওখানে। আমি একটি প্রশ্ন রাখতে চাই আপনার কাছে রফিকুল ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম 2 দলই আপনারা আন্দোলন করেছিলেন, ওই দিনকেরই সরকার পতন করতে পারতো। আপনারা তো কই গুলির মুখে আপনারা পালিয়ে গিয়েছিলেন ভাই। আমিও ওই গুলির মুখে ছিলাম, ওই টিয়ার শেলের মুখে ছিলাম ভাই। জি রফিকুল ইসলাম, আমি পালাইনি। আমি একটি প্রশ্ন আপনাকে করতে চাই, আমাকে যদি প্রশ্নটি করতে দেন, সুযোগ দেন। রাষ্ট্রের মধ্যে ফ্যাসিজমকেও প্রতিষ্ঠা চাচ্ছেন, আবার নিজেরা ক্ষমতায় আসতে চাচ্ছেন, দুইটা কখনো হয় না ভাই বাংলাদেশের বিদ্যমান। আমি একটি প্রশ্ন করি রফিকুল ইসলাম কনক। পরে জনগণের মাথা বা জনগণের ব্রেনে একটাই ঢুকেছে যে সংস্কার, বিচার, এরপরে গণপরিষদ, এটাই ঢুকেছে। নির্বাচন মানুষ চায়, ভোট দিতে সবাই চায়। আমিও ভাই দীর্ঘ 2 বার ভোট দেই নাই, 18 এবং 24-এর ইলেকশনে ভোট দিতে চাই। আমিও 24-এর ইলেকশনে। রফিকুল ইসলাম কনক, আমি একটি প্রশ্ন করতে চাই আপনাকে। রফিকুল ইসলাম কনক, যে আমাকে যদি একটি প্রশ্ন করতে দেন। রফিকুল ইসলাম কনক, যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন যে 20 এপ্রিল পর্যন্ত দলের নিবন্ধনের জন্য আবেদন করার সময় আছে। এখনো পর্যন্ত 3টি দল আবেদন করেছে, নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়টি এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তো এই যে নিবন্ধন বাড়ানোর বিষয়ে যে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলছেন, আপনারা যে নিবন্ধন বাড়ানোর সময়, আমি একটু প্রশ্নটা একটু করি রফিকুল ইসলাম কনক, আমি প্রশ্নটা করি আপনাকে, যেটা হচ্ছে যে সময় আপনি বাড়ানোর জন্য আবেদন করতেই পারেন, সেটা চাইতেই পারেন, কিন্তু ইসি বলছে যে এখনো এই ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। প্রশ্নটি সেখানে না, আপনি যেটি বলছেন যে বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দল তারা আপনাদের বড় প্রতিপক্ষ মনে করছে, আপনাদের অনেক জনপ্রিয়তা রয়েছে, সবই ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনাদের তাহলে এই যে দল গুছাতে, আমি যদি দেখি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন যে আমরা আশা করি 2 মাসের মধ্যে পুরো সাংগঠনিক বিস্তার বাড়াতে পারবো। তো আপনাদের তো দল গঠনে নিশ্চয়ই এর মধ্যে হয়ে যাওয়ার কথা, আপনাদের সবকিছু জমা দিয়ে ফেলার কথা, আপনাদের তো জনপ্রিয়তা রয়েছে, সাধারণ মানুষ আপনাদের সাথে যুক্ত হতে চায়, তাহলে আরো 2 মাস সময়ের। এবং আরেকটি বিষয়, যেটি আপনাদের সময় বাড়ানোর আবেদন করলেন 20 তারিখ পর্যন্ত সময়, এখন যদি কোনো কারণে নির্বাচন কমিশন সময় না বাড়াতে চায়, অথবা তারা যদি প্রয়োজন মনে না করে, অথবা 15 দিন বাড়ায়, অথবা এই যে যদি বাড়ায়, এই বাড়ানোটা কি আসলে বৈষম্য হয়ে যাবে না? সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে শুধু আপনাদের জন্য, নাগরিক পার্টির জন্য, অথবা কোনো নির্দিষ্ট 1-2টি রাজনৈতিক দলের জন্য নিবন্ধনের সময় বাড়ানোর এই বিষয়টি তখন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে বৈষম্য হয়ে যাবে না, যেই বৈষম্য বিরোধী আন্দোলন করলো দেশের মানুষ? দেখেন, আপনি কথা বলছেন, ঠিক আছে, আপনার কথা আমি উত্তর দিই। সময় বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে বা আবেদন করা হয়েছে। আমার কথা হলো
আজকে কিন্তু চলে 17 তারিখ। আমাদের নিবন্ধনের জন্য যে সকল কার্যক্রম সাংগঠনিকভাবে আমাদের দলের ভিতরে সব গোছানো হয়ে গেছে ইতিমধ্যে, আপনারা অচিরেই জানতে পারবেন। এখন কথা হলো একটা নিবন্ধনের অ্যাপ্লিকেশন করার জন্য, নিবন্ধন পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করার মতো আমরা উপযোগী। আমরা চাইলে বাংলাদেশের 400 বা 500 থানায় কমিটি দেওয়ার জন্য উপযোগী, আমরা এখনই পারি। আমরা চাইলে জেলা কমিটি 30টা 40টা, এটা কোনো আমাদের জন্য না। কারণ পূর্বে নাগরিক কমিটির অসংখ্য নেতাকর্মীরা মুখিয়ে আছে, তারা সদস্য হওয়ার জন্য মুখিয়ে আছে। কিন্তু যেহেতু আমরা দল ঘোষণা করার পরেই রমজান মাস চলে আসলো, পবিত্র রমাদান মাসের জন্য আমরা সবাইকে ওই রকমের সাংগঠনিকভাবে কাজ এগিয়ে নিয়েছি। তবে আমরা ওইভাবে জোরালোভাবে যেটা প্রয়োজন সেটা করিনি। কিন্তু কথা হলো, যদি 1 সপ্তাহ বাড়ায় সেটাও আমাদের সমান। যদি 1 মাস 2 মাসের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছি, সেটা নির্বাচন কমিশন বুঝবে কতদিন বাড়ানো সম্ভব, বাড়ানো যাবে কি যাবে না, সেটা তাদের এখতিয়ার। এটা আমাদের এখতিয়ার না, বা এটা এনসিপির এখতিয়ার না। এনসিপির যেটা দায়িত্ব, এনসিপি টাইম বাড়ানোর জন্য শুধু আবেদন বলতে পারে, আবেদন করতে পারে। রফিকুল ইসলাম কনক, আমি একটু নাশিদ আলমের কাছে যেতে চাই। সেটা তাদের এখতিয়ার। অবশ্যই। হ্যাঁ, তবে রাজনৈতিক দল হিসেবে আমাদের একটা যেটা চাওয়া, রাজনৈতিক দল হিসেবে চাওয়া, প্রত্যেকটি রাজনৈতিক দলই তাদের কাঠামোগত দিক দেওয়ার জন্য, সাংগঠনিক কাজ করার জন্য সময় চাইতেই পারে। সেই সময় নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত। ধন্যবাদ রফিকুল ইসলাম বলে আমি মনে করি এটা পূর্বেও হয়েছে। আমি সময় পেলে অবশ্যই আপনার কাছে আসবো। হ্যাঁ, এটা হতেই পারে, সেটা ঠিক আছে। জি, রফিকুল ইসলাম কনক, আমি আসবো। আমি একটু নাশিদ আলমের কাছে যেতে চাই। সময় পেলে অবশ্যই আপনার কাছে আবারও আসবো, আমাদের সময় সীমিত। নাশিদ আলম, যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল, আপনি যদি রফিকুল ইসলাম কনক যে বিষয়গুলো বলছিলেন, যে অভিযোগগুলো করছিলেন অথবা যে প্রশ্নগুলো রাখছিলেন, এই বিষয়ে বলতে চান, সাথে আমি একটু যোগ করি। আমরা যেটি দেখতে পাচ্ছি, এই যে সংস্কার, নির্বাচনের টাইম ফ্রেম, এই যে বিষয়গুলো নিয়ে জুলাই আগস্টের অভ্যুত্থানের যে পক্ষগুলো ছিল তাদের মধ্যে, এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু মত পার্থক্য স্পষ্টতই বাড়ছে, দূরত্ব বাড়ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন নির্বাচন যত কাছে আসবে তত দেখা যাবে যে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা কিন্তু তাদের আসলে মাঠে তাদের আধিপত্য বিস্তারের, ভোটের মাঠের আধিপত্য বিস্তারের চেষ্টায় আরো বেশি তারা নামবে। এতে আপনি কি মনে করেন যে রাজনৈতিক মাঠে উত্তাপ আরো বাড়তে যাচ্ছে আগামী 2-3 মাসের মধ্যে, আগামীতে, এবং এতে কি কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে দেশে? আবার এমন কোনো সম্ভাবনা কি আপনি দেখেন? রাজনৈতিক অস্থিরতা অবশ্যই তৈরি হতে পারে। আপনার এই শেষের প্রশ্নটা নিয়ে আমি ধরি। ধরেন, এই যে বৈশাখের যে অনুষ্ঠান চারুকলা মঙ্গল শোভাযাত্রা বের করেছিল, ওইখানে যে প্রতিকৃতি যে ভদ্রলোক বানাইছে, ওনার বাসা কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এরকমই আছে যে যারা এই মঙ্গল শোভাযাত্রায় যারা কাজ করেছেন তাদেরকে বিদেশি নাম্বার থেকে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আর আমাদের ভিতরে ঐক্যটা জরুরি, এবং আমি মনে করি আমাদের ভিতরে ঐক্য আছে যারা এই আন্দোলনটাকে ধারণ করে। শুধু এই আন্দোলন না, এই আন্দোলনটাতে কথা আমরা শুধু জুলাই ফ্রেমে বাঁধতে চাই না। আমরা তো দীর্ঘদিনটাকে সেই 2008 সালের পর থেকে 2024 পর্যন্ত আমরা টোটাল সময়টাকে আমরা আন্দোলনের টাইম ফ্রেম মনে করি। চূড়ান্ত আন্দোলন নিশ্চয়ই জুলাই মাসে হয়েছে। তো এই দীর্ঘ আন্দোলনের যারা স্টেক হোল্ডার আছে সবার ভিতরে আমাদের কিন্তু ঐক্যমত আছে। আসলে গণতন্ত্রের একটা বড় সৌন্দর্য এইটা, নির্বাচন আসবে, ওনারা আমাদের চাঁদাবাজি তুলে ধরবে, আমরা ওনাদের ভুল তুলে ধরবো। আমি চাঁদাবাজ ছিলাম কিনা, উনি ভুল ছিল কিনা, এইটা কিন্তু নির্ধারণের দায়িত্ব জনগণের। সেই দায়িত্বটা জনগণ কিভাবে পালন করবে? ভোটের মাধ্যমে পালন। জনগণ রিকশাওয়ালা তো আর আপনার এই ফেসবুক ইয়েতে এসে আপনার এই আজকের শোর নিচে এসে কমেন্টস করবে না যে আমি নির্বাচন চাই। তো ওনারা যেহেতু মনে করে যে পরিবহন সেক্টরে চাঁদাবাজি, অন্যান্য চাঁদাবাজি, আমরা ফ্যাসিস্টের মতোই আচরণ করতেছি, আমরা আওয়ামী লীগের প্রতিচ্ছবি, তো জনগণ আমাদের ভোট দিবে না। ওনারা ভোটে আসুক, ওনাদেরকে জনগণ চায়, মুখিয়ে আছে জনগণ ভোট দেওয়ার জন্য। তো সেটা উনি প্রমাণ করবে কিভাবে? রাস্তাটা কি, পন্থাটা কি? নাসিদ ভাই, আপনি যেটা বলছেন, শুনেন নাসিদ ভাই, জনগণ কিন্তু, আমি বলছি না, এটা আমি বলছি না, আমি অলরেডি বিবিসি নিউজ থেকেই বলছি আপনাকে। আমি কিন্তু উল্লেখ করে বলে দিয়েছি যেটা বিবিসি নিউজে বলেছে, আমি বলি নাই। এখন বিবিসি নিউজকে কারা বলছে? জনগণই বলছে। রফিকুল ইসলাম কনক, একটু বলতে দেন নাশিদ আলমকে। নাশিদ আলম তার কথাটি বলুন। আপনি বিবিসির নিউজের তো কথা বলেন, আমিও তো আপনাকে অনেকগুলো নিউজের কথা বলি। জি, একটা অথেন্টিক নিউজের কথা বলেন ভাই। আমি আপনি বিবিসিটা অথেন্টিক বুঝবেন কিভাবে?
হ্যাঁ ভাই, না না, দেখেন, রফিকুল আমাদের ইসলাম কাছে- কনক, আমিও তো আপনাকে পত্রিকার জি। নিউজের কথাই বললাম। ভাই অভিযোগ সেই নিউজ বিবিসি সেই নিউজে তো একটা- বলছে অভিযোগ। অভিযোগটা প্রমাণিত হবে কখন? হয়েছে কিন্তু ইতিমধ্যে ভাই। আমি কি শেষ করি ভাই? অভিযোগ অভিযোগ এক বিষয়, আর প্রমাণ হওয়া আরেক বিষয়। তো অলরেডি সেটাই আমি প্রমাণিত বলতে ভাই। চাচ্ছি। জনগণ তো মনেই করে বিএনপি অনেক খারাপ, আওয়ামী ফ্যাসিস্টের প্রতিচ্ছবি। আপনি নির্বাচনে আসছেন, সেটাই জনগণ প্রমাণ করে। আপনি তো এখন বিএনপির নামে তো মিডিয়া ট্রায়াল থেকে শুরু করে আপনারা থেকে শুরু করে সবাই বলতেছে। আমরা তো স্বাগত জানাচ্ছি আপনাদের অভিযোগকে। আমরা অভিযোগের ভিত্তিতে যেখানে দায় নেওয়ার দায় নিচ্ছি, এবং আমাদের অভিযুক্ত ব্যক্তির ব্যাপারে পার্টি সিদ্ধান্ত নিচ্ছে। এখন আমার বিষয় হচ্ছে যে এই যে আপনি বললেন, আপনারা বলার চেষ্টা করেন যে আন্দোলন আপনারা একাই করেছেন, বা এই আন্দোলনে এই সংস্কার যে শব্দটা আপনারা এখন আবিষ্কার করছেন, 15 বছরে কি আবিষ্কার ছিল শেখ হাসিনার জানেন? উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আপনারা এখন আবিষ্কার করছেন সংস্কার সংস্কার সংস্কার। আপনাদের আপনাদেরও তো একটাই ডায়লগ, নির্বাচন নির্বাচন। আপনারা কেন নির্বাচনে আসছেন? একটা শিষ্টাচার, একজন কথা বললে তার কথার মাঝখানে কথা না বলা। আপনারা ঠিক এই সংস্কার আর ফ্যাসিস্ট হাসিনা এই শব্দটা আপনারা ঠিক কবে জানছেন? আমাদেরকে তো আপনারা অনেক কথাই বলেন যে শেখ হাসিনা যে ফ্যাসিস্ট। এনসিপির লোকজন কবে মনে করছে যে শেখ হাসিনা ফ্যাসিস্ট? সেটা এনসিপি কি পূর্বে 6 আগস্ট মনে করেছে? নাহিদ ইসলাম, সার্জিস আলম কি 6 আগস্ট মনে করেছে ফ্যাসিস্ট, নাকি 18 জুলাইয়ের পরে মনে করেছে ফ্যাসিস্ট? আমাকে বলতে হবে। তার আগে কি মনে করেছিল? 18 জুলাই, 20 জুলাই আপনার কারফিউ চলাকালীন সময়ে আপনাদের নেতৃবৃন্দের বিবৃতি এখানে ভাই, আছে। আপনি যেটা বলছেন না 2018 সাল, ভাই 2018 সাল থেকেই কারফিউ যেদিন প্রথম কারফিউর দিন আপনাদের নেতা সার্জিস আলম বলেছিলেন যে যেই সহিংসতাগুলো হচ্ছে এগুলোর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এগুলোকে সমর্থন করে না, এর ভেতরে বিশেষ লোকজনের এজেন্ডা ঢুকে পড়েছে। আচ্ছা, তারা তো সরকারের সুরেই কথা বলেছে। আবার আসেন, আপনি যেটা বলতেছেন যে কি নির্বাচন সংস্কার, এই দুইটারে আপনি মুখোমুখি দাঁড় করানোর সুযোগ নাই তো ভাই। দুইটা তো প্যারালাল একটা জিনিস, দুটো প্যারালালই চলবে। সংস্কারের কোনো সীমা নাই, সংস্কার তো চলমান প্রক্রিয়া, চলতে থাকবে। নির্বাচন একটা নির্দিষ্ট সময় পর পর, আমি ভালো ছিলাম 5 বছর কি খারাপ ছিলাম সেটা নির্ধারণের গণতান্ত্রিক দেশে একমাত্র রাস্তায় নির্বাচন। আপনি একটা বিপ্লবের মাধ্যমে একটা সরকার আসছে, সে কত % জনগণের ম্যান্ডেট এখন ধারণ করে সেটা বোঝার, কিন্তু আপনি আমাকে বলতেছেন যে আমি ভুল আমি ঠিক, এইটা তো আপনি বললেন না। সংস্কার কে করার অধিকার রাখে সেটা নির্ধারণ করবে এই দেশের 18 কোটি জনগণ এবং এই দেশের ভোটার গুলো আছে। আমি শেষ করি ভাই, সেই ভোটার গুলাকে আপনার কথার শুরুতে আমি বুঝবো না যে একটা রিকশাওয়ালা চাচ্ছে না যে বিএনপি আসুক কি আসুক না, আপনি সেইটা তো রিকশাওয়ালাকে বলার সুযোগ দিবেন ব্যালট বাক্সের মাধ্যমে, তাকে সেই সুযোগটা দেন। আপনাদের তো প্রচুর জনপ্রিয়তা আছে, আপনারা শেখ হাসিনাকে মনে করেন যে পতন ঘটাইছেন। ছাত্র বলতে শুধুমাত্র এনসিপিতেই আছে, ছাত্র বলতে ছাত্র দলে নাই, ছাত্র বলতে বাম সংগঠনে নাই, ছাত্র বলতে ছাত্র শিবিরের ভিতর নাই। এখন তো মনে করেন ছাত্র আন্দোলন মানে শুধু এনসিপির যারা ছাত্র ছিল তারা। জি ভাই আমাদের নাশিদ আলম, আমাকে শেষ করতে হবে, আমার সময় একদম শেষ। রফিকুল ইসলাম কনক, আমারও সময় শেষ। আমরা ট্যাগিং এর মাধ্যমে একজন আরেকজনের একদম সর্বোচ্চ 1 মিনিট সময় আছে আমার কাছে। নাশিদ আলম শেষ করবেন। ওই যে রেজাল্ট করে মনি বলছে না, যদি বিএনপি ফেল করে, আপনি যেটা বললেন 2018 সাল থেকেই এই এনসিপির বর্তমান যারা বিদ্যমান নেতা আছে, আপনি যেটা বলছেন না না, আপনি যারা বলছেন, আমি একটু কথা বলি, 2018 সাল থেকেই এই এনসিপিতে যারা আছে 2018 সাল থেকেই এই ফ্যাসিস্ট সরকারকে অধিকাংশ লোক ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী বলে আসছে, কিন্তু তখন আপনারা নেগোশিয়েট করতেন বিএনপির সাথে, আপনারা নেগোশিয়েট করতেন তখন আওয়ামী লীগের সাথে। ভাই আপনারা তখন আওয়ামী লীগের সাথে মিলে চলে যান। নাশিদ আলম এবং রফিকুল ইসলাম কনক, আমার সময় শেষ। রফিকুল ইসলাম কনক, আমাকে অনুমতি দিতে হবে, আমার হাতে সময় একদম শেষ, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আপনাদের দুজনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য। দুজনই ভালো থাকবেন, নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও কথা হবে। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।